হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে আসলে নানাভাবেই দেখা যায়। আপনি তাকে বক্তৃতার মঞ্চে দেখতে পারেন, তাকে আপনি পার্লামেন্টে দেখতে পারেন, তাকে আপনি কোর্টে দেখতে পারেন। আপনি যে কোনো অ্যাঙ্গেল দিয়ে বিচার করেন না কেন, উনি ছিলেন অনন্য অসাধারণ একটা মানুষ। জি, আমি আরো অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছে আসবো। সাইদ আহমদ খান, আমি একটু ডক্টর সাব্বির আহমেদের কাছে যেতে চাই। ডক্টর সাব্বির আহমেদ স্যার, তাকে তার নামের সাথে বেগম খালেদা জিয়া বললেই একটি কথা বারবার চলে আসে, আপসহীন নেত্রী। এই আপসহীন নেত্রী হয়ে ওঠার পেছনে কোন জিনিসটা কাজ করেছে? তাকে দেশপ্রেম, নাকি দলপ্রেম, নাকি মাতৃত্বের যে একটা মায়া মমতা ছেড়ে দেশের জন্য হাল ধরা? কিভাবে তিনি আসলে আপসহীন নেত্রী হয়ে উঠলেন? আমি আমি সংসদীয় গণতন্ত্রে বহু নেতার প্রোফাইল স্টাডি করি। এটা আমার একটা শখের জায়গা। যেমন ধরেন, আমি মার্গারেট থেচারের সাইকোলজিক্যাল মেকআপটা আমি স্টাডি করেছি। তারপরে ধরেন টনি ব্লেয়ারের করেছি, এমনকি মনমোহন সিং। তো আমার সবার মতে আমার কাছে মানে অন্যদের সাথে যদি আমি তুলনা করি, যে কথাটা আমাদের সাইদ আহমেদ খান ভাই বললেন, যে দৃঢ়তা, হ্যাঁ, একজন নারী নেত্রী হিসেবে তার মধ্যে যে দৃঢ়তাটা ছিল, এটা অনেক ক্ষেত্রে পুরুষ নেতৃত্বের কাছেও কিন্তু দেখা যায় না। হ্যাঁ, যে দৃঢ়তাটা আমরা কিন্তু এর মধ্যেও পাই। ইন্দিরা গান্ধী বলেন, মার্গারেট থেচার বলেন, এই সমস্ত নেতার কাছে এই মানসিক দৃঢ়তার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আর আপসহীনটা কিভাবে বুঝবো যে তিনি আসলে আপসহীন? আমার কাছে মনে হয় যে কতগুলো, এটা আসলে একজন পলিটিক্যাল লিডারের কতগুলো সিদ্ধান্ত যখন তিনি নেন জাতীয় পর্যায়ে, এইগুলো দিয়ে আমরা বিচার করি যে আসলে এই সিদ্ধান্তটা তিনি নিচ্ছেন, এটা কি উনি ব্যক্তিগত জনপ্রিয়তার স্বার্থে নিচ্ছেন, নাকি দলের স্বার্থে নিচ্ছেন, নাকি দেশের স্বার্থে নিচ্ছেন। এরকম খালেদা জিয়ার কতগুলো সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, যেগুলো প্রমাণিত হয়েছে যে এগুলো আলটিমেটলি প্রমাণ করেছে যে তার দেশপ্রেমের স্বার্থেই তিনি দেশপ্রেমটাকে প্রাধান্য পেয়েছে। যেমন ধরুন 1986-এর যে নির্বাচন, ওই নির্বাচনে কিন্তু উনি যান নাই স্বৈরাচারী এরশাদের অধীনে নির্বাচনে। এই মানে একটি প্রমাণ আমি কথা এবং কাজের মিল। কাজের মধ্যে যে একটা সমন্বয়, সেইটা আমরা দেখতে পাই তার কতগুলো রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে। আরেকটা জায়গায় দেখেন যে তিনি কিন্তু মানে আপসহীন, তার মানে এই আপসহীন, আপনি যদি এটাকে আরও একটু ব্যাখ্যা করি, তাহলে আপনি দেখবেন ক্ষেত্র বিশেষে তিনি কিন্তু পজিটিভ সেন্সে আপোস করেছেন। যেমন ধরুন, যে যখন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে যাওয়ার প্রয়োজন ছিল, দেখেন মানে টাইমলি সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু বড় রাজনীতিবিদের বড় বৈশিষ্ট্য, দক্ষতাও। হ্যাঁ, তার দল কিন্তু ছিল রাষ্ট্রপতি শাসিত সরকারের পক্ষে, কিন্তু এটা একমাত্র তার নেতৃত্বে তিনি দলকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আমাদের ওই দিকেই যেতে হবে, সংসদীয় গণতন্ত্রের দিকে। এইটা তো আমি মনে করি যে ক্ষেত্র মানে একজন নেতা বিভিন্ন সিচুয়েশনে যখন ভিন্ন ভিন্ন রোল নেন, এবং এটা এই ভূমিকার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে এই যে সিদ্ধান্তটাও যে তিনি নিয়েছেন, এটা আলটিমেটলি কিন্তু জাতীয় স্বার্থেই তিনি নিয়েছেন। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে তার মধ্যে যে যথেষ্ট দেশপ্রেম ছিল, দেশের কথাই তিনি ভাবতেন চূড়ান্ত অর্থে, এটা দ্বারা কিন্তু প্রমাণিত হয় এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। জি, সেই সাথে আরেকটি কথা বারবার উঠে আসে যে 2007-08 সালে তাকে দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবটা তিনি দুপায়ে ঠেলে দিয়ে দেশপ্রেমের, দেশের জন্য তিনি থেকে গেছেন। তিনি তার বক্তব্য তুলার চেষ্টা করেছেন, এই বাংলাদেশ ছাড়া ভিন্ন কোনো দেশ আমার কাছে নেই। যদি 2008 সালে সেই ঘটনাটা যদি আপনি একটু বলতে, আসলে কেন তাকে বিদেশ, যেটা -2 ফর্মুলার কথা বারবার আমরা জানি, এটা যে 2007-08-এর সময় তৎকালীন যে মিলিটারি ব্যাক্ট তত্ত্বাবধায়ক সরকার, তাই তো বলি আমরা, মিলিটারি ব্যাক্ট তত্ত্বাবধায়ক সরকার, তারা চেয়েছিল বাংলাদেশকে একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দুইজন নেত্রীকে বিদেশে পাঠিয়ে দেওয়া। হ্যাঁ, তো আমরা খালেদা জিয়ার ক্ষেত্রে যেটা দেখেছি, যে তার ক্ষেত্রে এই প্রজেক্টটা, তারা যে সে পরিকল্পনাটা গ্রহণ করেছিল, এটা কিন্তু শেষ পর্যন্ত সফলকাম হয়নি, এবং তিনি দেশের ভিতরেই থেকে গেছেন, তাদের সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজে যান নাই।
এইটা তারও প্রমাণ হয় যে এই তিনি এর আসলে- সাথে একটা কথা বলা হয়, তিনি না যাওয়ার কারণে শেখ হাসিনাও আবার দেশে ফিরে এসেছেন, এরকম কথাও আমরা শুনি। একজন রাজনীতিক অর্থাৎ একটা রাজনৈতিক নেতা সঠিক সিদ্ধান্ত নেওয়া, যে কথা ডক্টর সাব্বির আহমেদ স্যার বলছিলেন বিরতির আগে, এই বেগম খালেদা জিয়ার আরেকটা গুণ কিনা যে তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা, সেই কারণে কি তিনি আসলে একজন আপসী নেত্রী হয়ে উঠতে পেরেছেন? কি বলবেন আপনি? জি, ডেফিনেটলি ডক্টর সাব্বির আহমেদ যে কথাটা বলছিলেন যে তিনি আপোস করেছেন, আমার কাছেও মনে হয় যে উনি আপোস করেছেন, এবং কার সাথে আপোস করেছেন, কখন আপোসটা করেছেন। উনি আপোস করেছেন হলো মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখে উনি আপোস করেছেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাটি, আহ, শুরুতে কিন্তু আপনার এটা কোনো সংবিধানে ছিল না, কোথাও ছিল না। প্রথম যে নির্বাচন হয়েছিল এরশাদ পরবর্তী সময়ে, এইটাকে একটা আহ, আইনের কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য বা সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য আহ, যখন আন্দোলন হচ্ছিল, তখন কিন্তু এই গণমানুষের এই আন্দোলনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি বলেছিলেন যে এইটা আসলে আমরা কিভাবে করব, এটা তো সংসদে আপনার অ্যামেন্ডমেন্টের ছাড়া এটা সম্ভব না। তিনি কিন্তু মানুষের এই আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে এই আপোসটা করেছিলেন। আপোস বলতে এই অর্থে যে তিনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন। তো এই জায়গায় আমরা তার আপোস কামিতার বিষয়টা আমরা দেখছি। কিন্তু অন্যদিকে আপনি দেখবেন যে তার আপোসহীনতার অসংখ্য নজির আছে, অসংখ্য নজির। হ্যাঁ, তো একটা দুইটা আসলে বলে শেষও করা যাবে না। আমরা জানি যে ওনাকে যখন 1/11 পরবর্তী সময়ে যখন আহ, কারাগারে বন্দি করা হয়, সংসদ ভবনের কাছে একটা ভবনে ওনাকে আটক রাখা হয়। তার কাছে আমরা জানি যে একজন একটি রাজনৈতিক দলের নেতাকে, মহাসচিবকে সেখানে পাঠিয়েছিলেন তার সাথে একটা প্রস্তাব দিয়ে তাকে, যে আপনি যদি এই ইয়াতে রাজি হন আমরা আপনাদেরকে ছেড়ে দেব। তিনি কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি। এটা কিন্তু দেশের বাইরে যাওয়ার যে প্রস্তাব, সেইটা না, আরেকটা প্রস্তাব হয়েছিল। সেই প্রস্তাবটা অতটা মিডিয়া আসেনি, আমরা সেটা জানতাম। হ্যাঁ, জামাত ইসলামের যারা আহ, মুজাহিদুল আহসান বোধহয় ওদের নাম, আলী আহসান মুজাহিদ, তিনি গিয়েছিলেন। তো তাকে কিন্তু উনি ফিরিয়ে দিয়েছিলেন। তো ফলে এইরকম অনেক আপোসহীনতার দৃষ্টান্ত কিন্তু আমরা দেখি। এবং পরবর্তী সময়ে আপনি দেখবেন যে উনি যে সিদ্ধান্তগুলো নিতেন, কি করে যেন উনি বুঝে ফেলেন আসলে কোন সিদ্ধান্তটা নিতে হবে। আমরা এমনও দেখেছি যে এই দলটা যখন বিভক্তি করার নানামুখী ষড়যন্ত্র হয়েছে, তখনও দেখেছি যে উনি যে কথাটা বলছেন, উনি যে অবস্থানটা নিয়েছেন, ফাইনালি সেই অবস্থানটাই সঠিক ছিল। ইতিহাস সেই বিচারে সেই বিচারটাই করতে দেখছি আমরা, যে ওনার দল কিন্তু ভাঙার উপক্রম একবার হয়ে যায়, কমিটি গঠন হয়ে যায়। আমরা দেখেছি যে সাইফুর রহমানকে সামনে রেখে একটা বিএনপি করার চেষ্টা হয়েছিল। বাট দেখা যাচ্ছে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার যে আম, একেবারে দৃঢ়তার কারণে কিন্তু এই ইয়েতো ভেস্তে যায়, অনির্বাণ সরকার যে চেষ্টাটা করেছিল সেটাও ভেস্তে যায়। তো সেখানে আমরা তারা দেখি যে সঠিক সময়ে যে সঠিক সিদ্ধান্ত এবং দৃঢ় সিদ্ধান্তের কারণে কিন্তু আহ, ওনার মতো অতুলনীয়, এটার জন্য ওনাকে একেবারেই আলাদা করা অন্যান্য রাজনীতিবিদদের কাছ থেকে একেবারেই আলাদা করা সম্ভব। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার এই তার মৃত্যুতে। তিনি সেখানে বলেছেন বেগম খালেদার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছেন। আচ্ছা, তিনি মহান অভিভাবক হয়ে ওঠার পেছনের কারণটা কি? পেছনের কারণটা হচ্ছে, আপনি দেখবেন যে ডক্টর ইউনূস তো এই শোক বার্তা দিয়েছেন, কিন্তু যারা বেগম খালেদা জিয়ার প্রচণ্ড রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, বিরোধী, বা যারা চির শত্রুও বলা চলে রাজনৈতিকভাবে, ইভেন ব্যক্তিগতভাবে শত্রুতায় পর্যবেসিত হয়েছে, এরকম আছে। এমন ব্যক্তিগুলোকেও আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় তারাও শোক জানিয়েছেন। তার মানে কি, যে ওনার রাজনৈতিক দর্শনে যারা বিশ্বাস করেন না তারাও কিন্তু শোক জানাচ্ছেন, তারাও বলছেন যে আমরা বড় একজন অভিভাবককে হারিয়েছি। তার মানে কি, উনি কিন্তু জাতীয় মানুষ ছিলেন। উনি কিন্তু শুধু বিএনপির চেয়ারপারসন এটা বললে একেবারেই ভুল হবে। উনি কিন্তু সারা জাতিরই একজন অভিভাবক ছিলেন। গণতন্ত্র যখনই সংকটের মুখে পড়েছেন, তখন বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি গণতন্ত্রকে উত্তরণের জন্য উনি সেখানে এসে দাঁড়িয়েছেন। উনি আসলে ঐক্যের প্রতীক। উনি মানে কত বিশেষণে ওনাকে বিশেষায়িত করা যাবে, এটা কিন্তু প্রশংসা না, এটা কিন্তু একেবারে বাস্তবসম্মত। আপনি আর কোনো ইয়া পাবেন না যে তাকে এতগুলো বিশেষণে বিশেষায়িত করা যায়। আপোষহীন, উনি গণতন্ত্রের প্রতীক, ঐক্যের প্রতীক, উনি একজন অভিভাবক, এবং উনি একেবারে দূরদর্শী একজন রাজনীতিবিদ।
অনেক দিকে কিন্তু উনি সংগঠনকে কোন উচ্চতায় নিয়ে গেছেন। ওনাকে কিন্তু জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে না, বেগম খালেদা জিয়া হিসেবেই কিন্তু ওনার নিজস্ব পরিচয় উনি রচনা করেছেন। হ্যাঁ? তো ফলে হচ্ছে কি যে এই বেগম খালেদা জিয়াকে আপনি রাজনীতি থেকে যদি আলাদাও করেন, এজ এ ইনস্টিটিউট হিসেবে কিন্তু উনি চিরভাস্বর হয়ে থাকবেন।